11 নম্বর ফাইল, আগের ফাইলের কন্টিনিউয়েশন। অধ্যায় তৃতীয়, পৃষ্ঠ সংখ্যা 56, প্রশ্ন সংখ্যা 6। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা আলোচনা করো। বরাদ্দ নম্বর 8। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা সম্পূর্ণ নিজস্ব ধরনের। তাঁর জাতীয়তাবাদী ভাবনা একদিকে যেমন স্বদেশী চেতনার সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল না, অন্যদিকে তেমনি ইউরোপীয় জাতীয়তাবাদী অহমিকার মধ্যেও সীমাবদ্ধ ছিল না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব মানবতাবাদের পূজারী, তাই তাঁর জাতীয়তাবাদী চিন্তাভাবনা ছিল আন্তর্জাতিক চিন্তাভাবনা আলোয় আলোকিত। জাতীয়তাবাদ বিষয়টিকে রবীন্দ্রনাথ বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে চেয়েছিলেন, সেখানে কোনো রকম সংকীর্ণতার স্থান ছিল না। 1. ইউরোপীয় জাতীয়তাবাদের সমালোচনা। রবীন্দ্রনাথ তার ন্যাশনালিজম গ্রন্থে জাতীয়তাবাদ সম্পর্কে নিজের মৌলিক চিন্তার বিস্তারিত ব্যাখ্যা দেন। 1916 থেকে 17 সালে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় বিভিন্ন জায়গায় তিনি যেসব বক্তৃতা দেন, সেগুলো নিয়ে তার ন্যাশনালিজম গ্রন্থটি প্রকাশিত হয়। এই গ্রন্থে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ, বিশেষত ইউরোপীয় জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করেন। পাশ্চাত্যের মাটিতে যে জাতীয়তাবাদের জন্ম, তাকে তিনি ভালো চোখে দেখেননি। তিনি বিশ্বাস করতেন যে ইউরোপীয় জাতীয়তাবাদ শুধু ঘৃণা, বিদ্বেষ, বিরোধ আর বিচ্ছেদের জন্ম দেয়। এই জাতীয়তাবাদের ধর্ম, মানবতাবাদ, নীতিবোধ ও মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত নয়। এই কারণে পশ্চিমের দেশগুলিতে মারামারি, হানাহানি নিরন্তর ঘটে চলেছে। ন্যাশনালিজম গ্রন্থে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ সম্পর্কে তার কঠোর মনোভাব ব্যক্ত করেছেন। নিজের দেশ, নিজের জাতি বড়, আর অন্য সব দেশ, অন্য সব জাতি ছোট ও নীচ। জাতীয়তাবাদের ধারণা যে বিভেদের বীজ বপন করে, তা ক্রমশ উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের জন্ম দেয়। শেষ পর্যন্ত তার দুর্বল রাষ্ট্রগুলোকে গ্রাস করে সমগ্র বিশ্বে আধিপত্য কায়েমে সচেষ্ট হয়। এই জন্য রবীন্দ্রনাথ পশ্চিমী জাতীয়তাবাদকে আধিপত্যবাদ বা প্রভুত্ববাদ বলে অভিহিত করেছেন। 2. পাশ্চাত্যের সভ্যতা ও জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথ মনে করতেন যে ইউরোপ তথা পশ্চিমের যন্ত্রনির্ভর সভ্যতার মূল চালিকা শক্তি হল জাতীয়তাবাদ। পরাধীন দেশগুলোকে শোষণ করে রিক্ত করে তোলাই এর একমাত্র উদ্দেশ্য। পাশ্চাত্য সভ্যতা জাতীয়তাবাদ সমগ্র মানব জাতি এবং সমগ্র মানব সভ্যতার পক্ষে এক ভয়াবহ বিপদ। জীবনের অন্তিম লগ্নে সভ্যতার সংকট প্রবন্ধে গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে রবীন্দ্রনাথ লিখেছেন, পাশ্চাত্য জাতির সভ্যতা অভিমানের প্রতি শ্রদ্ধা রাখা অসাধ্য হয়েছে। সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তিরূপ দেখাতে পারেনি। জীবনের প্রথম আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলুম ইউরোপের অন্তরের সম্পদ এই সভ্যতার দানকে, আর আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। 3. জাতি ও জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথ তার শিক্ষার মিলন প্রবন্ধে একথা স্পষ্টভাবে বলেছেন যে জাতি গঠিত হয়েছে সত্যের জেরে, কিন্তু জাতীয়তাবাদ সত্য নয়। তার মতে জাতীয়তাবাদ এমন এক ধরনের দুর্বুদ্ধি যেখানে দেশের আত্মম্ভরিতা প্রকাশ পায়। এমন এক রিপু যেখানে সকলের দিকে নয়, নিজের দিকেই বেশি টান। 4. জাতির চেয়ে মানুষ বড়। মানবতাবাদী রবীন্দ্রনাথের কাছে জাতির চেয়ে মানুষই ছিল বড়, তাই তিনি জাতি পূজার কঠোর বিরোধিতা করেছেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে জাতীয়তাবাদের প্রভাবে মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, তাতে মনুষ্যত্বের অবক্ষয় ঘটে। জাতীয়তাবাদের ধারণা ব্যক্তি মানুষকে বলি দেয়। এখানে মানুষের সৃজনশীল সত্তার স্বাধীন বিকাশ ঘটে না। ব্যক্তি মানুষ নেশনের অধীন যে যন্ত্রে পরিণত হয়। জাতীয়তাবাদের জাতীয় গরিমার যে আবেগ মানুষের মনে বিভেদের সৃষ্টি করে, তা ক্রমশ মানুষকে দানবে পরিণত করে। মানুষের যাবতীয় শুভ চিন্তা, শুভ চেতনা সব ধ্বংস হয়ে যায়। এভাবে জাতীয়তাবাদ মানব সভ্যতার সংকট ডেকে আনে। 5. ভারতীয় জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথ সতর্ক করে দিয়ে বলেছিলেন, পশ্চিমী জাতীয়তাবাদ, পশ্চিমী সভ্যতার এই পথ কখনোই ভারতবর্ষের পথ হতে পারে না। ভারত কখনোই পাশ্চাত্যের ধারণায় নেশন বা জাতি ছিল না। ভারতের জাতি সম্পর্কিত সমস্যা থাকলেও তা রাষ্ট্রশক্তির দ্বারা নিয়ন্ত্রিত ছিল না। ভারতের সামাজিক ব্যবস্থা থেকে তাকে নিয়ন্ত্রণে রেখেছিল। তাই নানা যোদ্ধা জাতি ভারতে এসেছে, কিন্তু তারা কেউ ভারতের সমাজ ব্যবস্থাকে স্পর্শ করতে পারেনি। রবীন্দ্রনাথ নিশ্চিত ছিলেন যে নেশন বা ন্যাশনালিজমের উগ্র উন্মাদনা, দানবীয় রূপ কখনো ভারতের কাম্য হতে পারবে না। ভারতের কাম্য হল মহত্তম মানবিক ও আধ্যাত্মিক ঐক্য উদ্বুদ্ধ এক বিশ্বজনীন আদর্শের দেশ। উপসংহার: সমগ্র মানব জাতির ঐক্য চেতনা। সমকালীন পৃথিবী যে সমগ্র উগ্র জাতীয়তাবাদের উন্মাদনায়, উপনিবেশবাদী সাম্রাজ্যবাদের উদগ্র কামনায় মেতে উঠেছিল, সেই সময় রবীন্দ্রনাথ সমগ্র মানব জাতির ঐক্য চেতনার কথা ভেবেছিলেন। তাঁর লক্ষ্য ছিল মানবজাতির আত্মিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মেলবন্ধন। তাই রবীন্দ্রনাথ তাঁর জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণায় নিজের জাতির মধ্যে সকল জাতির এবং সকল জাতির মধ্যে নিজের জাতির সত্য রূপটিকে তুলে ধরতে চেয়েছিলেন। প্রশ্ন সংখ্যা 7। জাতি বলতে কি বোঝো? জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য করো। বরাদ্দ নম্বর 3+5। জাতি
লাতিন ন্যাশিও শব্দ থেকে আসা ইংরেজি নেশন শব্দটি বাংলা প্রতিশব্দ কি হওয়া উচিত তা নিয়ে মতবিরোধ থাকলেও শব্দটি বাংলায় জাতি প্রতিশব্দের রূপ পেয়েছে, কিন্তু বাংলায় জাতপাত, বর্ণভেদ, ধর্ম, কুল ইত্যাদি বোঝাতে জাতি শব্দের প্রচলন হয়েছে। এই কারণে রবীন্দ্রনাথ স্বয়ং ইংরেজি নেশন শব্দটি সরাসরি বাংলায় ব্যবহারের পক্ষপাতী ছিলেন। তাই রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষা রূপে জাতি শব্দটির অর্থ ব্যাপক। এক, সাধারণ মত। বস্তুতপক্ষে জাতি হলো সাধারণভাবে জনসমাজের একটি চূড়ান্ত বিকশিত রূপ। জনসমাজের মধ্যে এক গভীর স্বাতন্ত্র্য বোধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে, অর্থাৎ ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী যখন অন্যান্য জনগোষ্ঠী থেকে নিজেকে সম্পূর্ণ স্বতন্ত্র মনে করে তখন জাতীয় জনসমাজ গঠিত হয়। পরে জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে জাতীয় জনসমাজের জাতিতে রূপান্তরিত হয়। ক্রমে নিজেদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্র গঠনের ভিতর দিয়ে জাতি পূর্ণতা প্রাপ্তি ঘটে। 2. ব্রাইজের মত। লর্ড ব্রাইজের মতে জাতি বলতে বোঝায় রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত এমন এক জনসমাজকে যা বহিঃশাসন থেকে সম্পূর্ণ মুক্ত অথবা মুক্ত হওয়ার জন্য সচেষ্ট। পৃষ্ঠ সংখ্যা 58। 3. হায়েসের মত। কাজেই কোনো জাতীয় জনসমাজ যখন স্বতন্ত্র একটি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে সক্ষম হয় অথবা বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হয় তখনই জাতির আত্মপ্রকাশ ঘটে। রাষ্ট্রবিজ্ঞানী হায়েসের মতে একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ স্বাধীনতা ও সার্বভৌমিকতা অর্জন করলে জাতি হিসাবে পরিগণিত হয়। জাতি ও রাষ্ট্রের পার্থক্য। অনেক সময় জাতি ও রাষ্ট্রের ধারণাকে অভিন্ন বলে মনে হয় না, কিন্তু উভয়ের মধ্যে কয়েকটি মৌল প্রভেদ রয়েছে। সেগুলি হলো পার্থক্যের বিষয়, জাতি, রাষ্ট্র। পার্থক্যের বিষয়: 1. গঠন। রাজনৈতিক চেতনাযুক্ত ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ নিয়ে জাতি গড়ে ওঠে। জাতি গঠনের জন্য প্রাথমিকভাবে নির্দিষ্ট ভূখণ্ড, সরকার বা সার্বভৌমিকতা প্রভৃতি উপাদানের প্রয়োজন হয় না। রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমিকতা প্রভৃতি উপাদান একান্তভাবে প্রয়োজন। 2. পার্থক্যের বিষয়: ক্ষমতা। জাতির হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকে না। রাষ্ট্র এক চূড়ান্ত ক্ষমতার অধিকারী যা সার্বভৌম ক্ষমতা রূপে পরিচিত। পার্থক্যের বিষয়: 3. নির্দিষ্ট ভূখণ্ড। জাতি গঠনের পক্ষে একটি নির্দিষ্ট ভূখণ্ড অপরিহার্য উপাদান নয়। ভূখণ্ডগত ঐক্য ছাড়াও জাতি গঠিত হওয়ার দৃষ্টান্ত ইতিহাসে রয়েছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদিদের কথা দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করা যায়। রাষ্ট্রে একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকা অবশ্যই দরকার। রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে লক্ষ্য করা যায়। পার্থক্য বিষয়: 4. ধারণা। জাতি একটি ভাবগত ধারণা মাত্র। এক ধরনের মনস্তাত্ত্বিক ঐক্যের চেতনা জাতি গঠনের নেপথ্যে সক্রিয় থাকে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা। রাষ্ট্রীয় বাস্তবতা নিয়ে কোনো বিতর্ক নেই। পার্থক্যের বিষয়: 5. প্রকৃতি। জাতির ভিত্তিতে রাষ্ট্র শ্রেণী বিভাজন সম্ভব, কিন্তু জাতির নিজের ক্ষেত্রে বিভাজন সম্ভব নয়। রাষ্ট্র একজাতি ভিত্তিক বা বহুজাতি ভিত্তিক উভয় প্রকারই হতে পারে। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ বহুজাতি ভিত্তিক, অন্যদিকে জাপান, হাঙ্গেরি, সুইডেন প্রভৃতি একজাতি ভিত্তিক রাষ্ট্র। উপসংহার: পরিশেষে বলা যায় যে জাতীয় রাষ্ট্রের মধ্যে প্রভেদ থাকা সত্ত্বেও এই দুটি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে জাতির পূর্ণতা প্রাপ্তি ঘটে। হায়েসের মতে একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ স্বাধীনতা ও সার্বভৌমিকতা অর্জন করলে জাতি হিসাবে পরিগণিত হয়। প্রশ্ন সংখ্যা 8। জাতীয় জনসমাজ কাকে বলে? জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে পার্থক্য করো। বরাদ্দ নাম্বার 3+5। জাতীয় জনসমাজ। জনসমাজ এবং জাতির মধ্যবর্তী পর্যায় হলো জাতীয় জনসমাজ। কোন জনসমষ্টির মধ্যে গভীর স্বাতন্ত্র্য বোধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে, অর্থাৎ ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী যখন অন্যান্য জনগোষ্ঠী থেকে নিজেদের সম্পূর্ণ স্বতন্ত্র মনে করে তখন জাতীয় জনসমাজ গঠিত হয়। 1. ব্রাইসের মত। লর্ড ব্রাইজের মতে জাতীয় জনসমাজ বলতে এমন এক জনসমাজকে বোঝায় যারা শতাব্দীব্যাপী ভাষায়, সাহিত্য, ধ্যান ধারণা, রীতিনীতি, ঐতিহ্যের বন্ধনে দৃঢ়ভাবে আবদ্ধ এবং যারা অনুরূপভাবে আবদ্ধ অন্য কোনো জনসমাজ থেকে নিজেদের স্বতন্ত্র বলে মনে করে থাকে। অবশ্য জাতীয় জনসমাজ শুধুমাত্র ঐক্যবদ্ধ স্বাতন্ত্র্য বোধ সম্পন্ন হলেই চলে না, জাতীয় জনসমাজের মধ্যে গভীর রাজনৈতিক চেতনাও থাকা দরকার। 2. স্টুয়ার্ট মিলের মত। জন স্টুয়ার্ট মিল রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজকে জাতীয় জনসমাজ আখ্যা দিয়েছেন। বস্তুতপক্ষে রাজনৈতিক চেতনা একটি জাতীয় জনসমাজকে অন্যদের থেকে স্বতন্ত্র বলে ভাবতে সাহায্য করে। 3. কোকারের মত। কোকার মনে করেন জাতীয় জনসমাজ হল প্রধানত অতীত ইতিহাসের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ফল। সংক্ষেপে জাতীয় জনসমাজ হল নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী রাজনৈতিক চেতনা সম্পন্ন এমন একটি জনসমষ্টি যাদের মধ্যে ভাষা, ধর্ম, বংশ, কৃষ্টি, ঐতিহ্যগত ক্ষেত্রে ঐক্য লক্ষ্য করা যায়। জাতীয় জনসমাজ ও জাতির পার্থক্য।
জাতীয় জনসমাজ, ন্যাশনালিটি ও জাতিকে নেশন অনেক সময় অভিন্ন বলে মনে করা হয়, কিন্তু এই ধারণা ঠিক নয়। গভীরভাবে বিশ্লেষণ করলে জাতি ও জাতীয় জনসমাজের মধ্যে সূক্ষ্ম প্রকৃতিগত পার্থক্য দেখতে পাওয়া যায়। রাজনৈতিক চেতনাগত পার্থক্য। জে.এইচ. রোজ জাতীয় জনসমাজকে জনসমাজ ও জাতির মধ্যবর্তী পর্যায় হিসেবে চিহ্নিত করেছেন। জনসমাজ থেকে কালক্রমে জাতীয় জনসমাজের উদ্ভব হয়। একটি ঐক্যবদ্ধ জনসমাজ যখন অন্যান্য পৃষ্ঠ সংখ্যা 59। একটি ঐক্যবদ্ধ জনসমাজ যখন অন্যান্য জনসমাজ থেকে নিজেদের সম্পূর্ণ স্বতন্ত্র বলে মনে করে, তখনই তা জাতীয় জনসমাজে রূপান্তরিত হয়। এই ধরনের স্বাতন্ত্র্য বোধ সম্পন্ন ঐক্যবদ্ধ জনসমাজ যখন রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়, তখনই জাতীয় জনসমাজ গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এই জাতীয় জনসমাজের মধ্যেই জাতিত্বের উপাদান নিহিত থাকে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই সুপ্ত সম্ভাবনা বাস্তব রূপ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই জাতীয় জনসমাজ জাতি হিসেবে চিহ্নিত হতে পারে না। রাজনৈতিক চেতনা সম্পন্ন জাতীয় জনসমাজ যখন বাইরের শাসন থেকে মুক্ত হয়ে বা মুক্তি পেতে সচেষ্ট হয়ে স্বতন্ত্র রাষ্ট্র গঠনের জন্য জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়, তখনই তা জাতি হয়ে ওঠে। জাতি হলো জাতীয় জনসমাজের রাজনৈতিক রূপ। লর্ড ব্রাইস বহিঃশাসন থেকে মুক্ত বা মুক্তিকামী জাতীয় জনসমাজকে জাতি আখ্যা দিয়েছেন। আবার হায়েসের বক্তব্য হলো, জাতীয় জনসমাজ যখন ঐক্য ও সার্বভৌম শক্তি অর্জন করে, তখনই তা জাতিতে রূপান্তরিত হয়। অর্থাৎ স্বতন্ত্র রাষ্ট্র গঠনের ক্ষমতায় জাতিকে জাতীয় জনসমাজ থেকে পৃথক করে। জাতি সম্পর্কিত ধারণা সামাজিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক। সুতরাং যথার্থ বিশ্লেষণে দেখা যায়, রাজনৈতিক চেতনার দিক থেকে পার্থক্যই জাতীয় জনসমাজ ও জাতিকে আলাদা করে। অন্যান্য দিক থেকে তাদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। প্রশ্ন সংখ্যা 9, জাতীয়তাবাদী উৎপত্তি ও বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। আদর্শ ও বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? বরাদ্দ নাম্বার 2+2+2+2। জাতীয়তাবাদের উৎপত্তি। বার্নসের মতে, ইউরোপে নবজাগরণ ও সংস্কার আন্দোলনের সময় জাতীয়তাবাদের ধারণার উৎপত্তি ঘটে। প্রাচীন গ্রিসের অধিবাসীরা এবং পবিত্র রোমান সাম্রাজ্যের অধিবাসীরা জাতি হিসাবে কখনো নিজেদের কল্পনা করতে পারতেন না। দীর্ঘকাল ধরে এক বিশাল জনসমষ্টি পরস্পর একত্রে বসবাস করলেও তাদের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটেনি। জাতীয়তাবাদের বিকাশ। জাতীয়তাবাদের ধারণা 1789 সালে ফরাসি বিপ্লবের কালে পূর্ণতা লাভ করে। বিপ্লবের সময় জাতি শব্দটি যথেষ্ট গুরুত্ব অর্জন করে। 1789 সালে 1 অক্টোবর ফরাসি সরকারের মৌলিক আদর্শ ঘোষণা করে বলা হয়, জাতি হলো সমস্ত ক্ষমতার উৎস। ফরাসি বিপ্লবের পরবর্তী অধ্যায় জাতীয়তাবাদের আদর্শকে ফরাসি বিপ্লবের পরবর্তী অধ্যায়ে জাতীয়তাবাদী আদর্শকে উজ্জীবিত করার জন্য কয়েকটি ব্যবস্থা নেওয়া হয়। তার মধ্যে ছিল 1, জাতীয় সত্তার উপর গুরুত্ব আরোপ; 2, শ্রেণীগত বিশেষ সুযোগ সুবিধার অবসান ঘোষণা; 3, চার্চকে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা; 5, জাতীয় আত্মনিয়ন্ত্রণের আদর্শ প্রবর্তন করা; 6, জাতীয় উৎসবের আয়োজন করা প্রভৃতি। এই জাতীয়তাবাদের প্রভাবে জার্মানি, ইতালি, স্পেন ও রাশিয়ায় প্রতিরোধ সংগ্রাম গড়ে ওঠে। জার্মানিতে জাতি শব্দটি একটি নতুন মাত্রা পায়। 1807 সালে দার্শনিক ফিক্টে জাতির উদ্দেশ্যে এক ঘোষণায় মানুষকে দেশপ্রেমের অগ্নিশিখায় উদ্দীপ্ত করে হাসি মুখে জাতির জন্য আত্মবলিদানের আহ্বান জানান। এই সময় মাৎজিনি জাতীয়তাবাদী আদর্শ প্রচার করে ইতালিকে ঐক্যবদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেন। এইভাবে 19 শতাব্দীর ইউরোপে রাজনৈতিক স্বাধীনতা ও জাতীয় ঐক্য সাধনের কাজে জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জার্মানি ও ইতালি ঐক্য, গ্রিসের স্বাধীনতা বস্তুতপক্ষে জাতীয়তাবাদেরই জয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকায় জাতীয়তাবাদ এক নতুন যাত্রাপথ রচনা করে। সাম্রাজ্যবাদী শোষণের অবসান ঘটিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় 100টির মতো স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাম্রাজ্যবাদী ও উপনিবেশিক শোষণের বিরুদ্ধে জাতীয়তাবাদ আজও এক দুর্বার আপসহীন সংগ্রামের অনুপ্রেরণা বিশেষ। আদর্শ জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ এক মহান আদর্শ। এই আদর্শ বিভিন্ন জাতিকে নিজেদের স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করে, মানুষের মধ্যে ঐক্যবোধ ও দেশপ্রেমের সঞ্চার করে এবং আত্মত্যাগে প্রেরণা যোগায়। আদর্শ জাতীয়তাবাদ নিজস্ব গুণাবলীর বিকাশের মধ্য দিয়ে যেমন নিজেদের উন্নত করে, তেমনি অপরকেও উন্নত হতে সাহায্য করে। আদর্শ জাতীয়তাবাদের মূল কথা, নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। আদর্শ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপূরক। বিকৃত জাতীয়তাবাদ। আদর্শ বা প্রকৃত জাতীয়তাবাদ কখনো কখনো আদর্শভ্রষ্ট হয়ে সংকীর্ণ সাদর্শিকতায় পরিণত হয় এবং এক উগ্র রূপ ধারণ করে। এই বিকৃত জাতীয়তাবাদ নিজের সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব পোষণ করে। এই বিকৃত জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদের জন্ম দেয়। প্রশ্ন সংখ্যা 10, জাতীয়তাবাদের সপক্ষে মূল যুক্তিগুলি নির্দেশ করো। জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তিগুলি কি, অথবা জাতীয়তাবাদের
মূল্য বা গুরুত্ব এবং সীমাবদ্ধতা আলোচনা করো। বরাদ্দ নম্বর 4+4। জাতীয়তাবাদের পক্ষে যুক্তি। একটি সৃজনশীল ও রাষ্ট্রনৈতিক আদর্শ রূপে জাতীয়তাবাদের স্বতন্ত্র গুরুত্ব রয়েছে, কিন্তু জাতীয়তাবাদ শব্দটি একই সঙ্গে বিকৃত ও প্রকৃত জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত। প্রকৃত জাতীয়তাবাদ হলো মানব মুক্তির অগ্রদূত। এর পক্ষে যুক্তিগুলো হলো: এক, মহান আদর্শ। এক মহান আদর্শ রূপে সমগ্র জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে প্রকৃত জাতীয়তাবাদ দেশের জন্য আত্মত্যাগ করতে অনুপ্রেরণা যোগায়। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরাধীন জাতিগুলি মুক্তির জন্য আমরণ সংগ্রামে অনুপ্রাণিত হয়। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করার জন্য ভারতবাসীরা জাতীয়তাবাদী আদর্শে দীক্ষিত হয়েছিলেন। 2, গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক। ইউরোপের নবজাগরণকালে যে জাতীয়তাবাদের জন্ম হয় তা পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লব সহ পৃথিবীর বহু দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠার সংগ্রামকে বাস্তবায়িত করতে সক্ষম হয়। পৃষ্ঠা সংখ্যা 60। 3, সম্প্রীতির প্রতীক। প্রকৃত জাতীয়তাবাদের মূল মন্ত্র হলো নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও। জাতীয়তাবাদ বিভিন্ন জাতির কাছে সংঘর্ষ ও সংঘাতের বদলে সহযোগিতা ও সম্প্রীতির বাণী পৌঁছে দেয়। 4, মানব সভ্যতার বিকাশের সহায়ক। জাতীয়তাবাদের জনক ইতালির মাৎসিনির মতে আদর্শ জাতীয়তাবাদ পৃথিবীর বিভিন্ন জাতির অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ ঘটিয়ে মানব সভ্যতাকে সমৃদ্ধ বিকশিত হতে সাহায্য করে। 5, স্থায়িত্ব ও শান্তির সহায়ক। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ জনসমাজ স্বশাসন প্রতিষ্ঠা করায় শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। জনগণের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, হানাহানি, অবিশ্বাস ইত্যাদি না থাকায় দেশের শাসন ব্যবস্থার স্থায়িত্ব আসে এবং শান্তির অনুকূল পরিবেশ গড়ে ওঠে। 6, যুদ্ধের সম্ভাবনা হ্রাসকারী। আদর্শ জাতীয়তাবাদ পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে যে সহযোগিতা ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে তার ফলে জাতিগুলির মধ্যে পারস্পরিক বৈরী মনোভাব বিনষ্ট হয়। সেই কারণে যুদ্ধ বা যুদ্ধ সংক্রান্ত আশঙ্কা দূর হয়। 7, আন্তর্জাতিকতাবাদের সোপান। জিমায়নের মতে জাতীয়তাবাদ হলো আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোর এক প্রশস্ত সরণি। বর্তমান বিশ্বে প্রতিটি রাষ্ট্র নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও এই জাতীয়তাবাদী আদর্শ অনুপ্রাণিত হয়ে যে পারস্পরিক সদ্ভাব ও মিত্রের বাতাবরণ গড়ে তোলে তার ফলে আন্তর্জাতিকতার পথ প্রশস্ত হয়। জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তি। জাতীয়তাবাদ শব্দটি একই সঙ্গে প্রকৃত ও বিকৃত জাতীয়তাবাদের সঙ্গে যুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হিটলারের জার্মানি হল উগ্র বা বিকৃত জাতীয়তাবাদের একটি দৃষ্টান্ত। হায়েসের মতে উগ্র জাতীয়তাবাদ হল চরম অন্যায় ও অকল্যাণের প্রধান উৎস। রবীন্দ্রনাথ এই ধরনের জাতীয়তাবাদকে মানব সভ্যতার শত্রুরূপে চিহ্নিত করেছিলেন। এর বিপক্ষে যুক্তিগুলি হল: 1, সাম্রাজ্যবাদের জনক। বিকৃত জাতীয়তাবাদকে সাম্রাজ্যবাদের জনক রূপে অভিহিত করা হয়। ঊনবিংশ শতাব্দীতে এক সংকীর্ণ জাতীয়তাবাদী উন্মাদনায় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা তথা তৃতীয় বিশ্বের দেশগুলিতে সাম্রাজ্যবাদ বিস্তারে সচেষ্ট হয়েছিল। 2, জাতি বিদ্বেষের জনক। বিকৃত জাতীয়তাবাদের প্রবক্তারা শুধুমাত্র নিজের জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করেন। অন্য জাতি, কৃষ্টি ও সভ্যতার প্রতি ঘৃণার মনোভাব জাতি বিদ্বেষে জন্ম দেয়। 3, সুস্থ সংস্কৃতির পরিপন্থী। বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ সর্বদা নিজের সংস্কৃতিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে। এমনকি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তারা অপরের সভ্যতা ও সংস্কৃতিকে ধ্বংস করতেও কুণ্ঠাবোধ করে না। 4, গণতন্ত্র হত্যাকারী। বিকৃত জাতীয়তাবাদী শাসনকালে কোনো বিরোধী পক্ষকে জীবিত রাখা হয় না। যাবতীয় বিরোধিতাকে কঠোর হস্তে দমন করা হয়, বিরোধী কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়। 5, সাংস্কৃতিক স্থবিরতার জন্মদাতা। বিকৃত জাতীয়তাবাদের ফলে জাতীয় রাষ্ট্র অন্যান্য জাতির উন্নত সংস্কৃতির কাছ থেকে যা কিছু শিক্ষণীয় বস্তু তার সব বিসর্জন দেয়। এই উন্নাসিক মানসিকতার ফলে একটি জাতির সাংস্কৃতিক স্থবিরতার শিকার হয়। 6, বিশ্বশান্তির বিরোধী। বিকৃত জাতীয়তাবাদের জনক মুসোলিনি বিশ্বশান্তি প্রচেষ্টাকে কাপুরুষের স্বপ্ন বলে ব্যঙ্গ করেছিলেন। বিংশ শতাব্দীতে যে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয় তা বিশ্লেষণ করলে দেখা যায় যে দুটি যুদ্ধে বিকৃত জাতীয়তাবাদের নেতৃবৃন্দ মুখ্য ভূমিকা পালন করেছিলেন। 7, আন্তর্জাতিকতা বিরোধী। মার্ক্সবাদীদের মতে জাতীয়তাবাদ বিভিন্ন সময় বিভিন্ন চেহারা আবির্ভূত হয়ে শুধুমাত্র শোষক শ্রেণীর স্বার্থের সহায়ক হিসাবে কাজ করেছে। এই ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদের সোপান বেয়ে কখনোই আন্তর্জাতিকতার প্রশস্ত আঙিনায় পৌঁছানো যায় না। উপসংহার:
পরিশেষে উল্লেখ করা যেতে পারে যে আদর্শ হিসেবে জাতীয়তাবাদ সবসময় মানব কল্যাণের অগ্রদূত। সব ধরনের সংকীর্ণতা থেকে মুক্ত, যুক্তি নির্ভর প্রকৃত জাতীয়তাবাদ মানবজাতির সার্বিক উন্নয়নের পক্ষে খুবই প্রয়োজনীয়। কিন্তু এই জাতীয়তাবাদী যখন সংকীর্ণ বা আগ্রাসী চেহারায় হাজির হয়, তখন তার সমগ্র মানব সভ্যতার পক্ষে বিপদ হয়ে দাঁড়ায়। জাতীয়তাবাদ বিকৃত রূপ ধারণ করলে মানব কল্যাণের পথ রুদ্ধ হয়, বিশ্বশান্তি বিনষ্ট হয়। এই ধরনের বিকৃত জাতীয়তাবাদকে নিঃসন্দেহে মানব সভ্যতার শত্রু হিসেবে চিহ্নিত করা যায়। বস্তুত জাতীয়তাবাদ কিভাবে ব্যবহৃত হবে তার উপরে নির্ভর করে তার কল্যাণকর অকল্যাণকর ভূমিকা। প্রশ্ন 11, জনসমাজ কখন জাতিতে রূপান্তরিত হয়? ভারতকে কি এটি জাতি বলা যায়? 3+5 জনসমাজের জাতিতে রূপান্তর। জাতীয়তাবাদী উদ্বুদ্ধ জনসমাজ যখন নিজস্ব রাষ্ট্র লাভ করে তখনই তারা জাতির পর্যায়ে উন্নত হয়। বস্তুতপক্ষে জাতি হল জনসমাজের একটি চূড়ান্ত বিকশিত রূপ। জনসমাজের মধ্যে এক গভীর স্বাতন্ত্র্যবোধ দেখা দিলে জাতীয় জনসমাজের উদ্ভব ঘটে। ঐক্যবদ্ধ কোনো একটি জনগোষ্ঠী যখন অন্যান্য জনগোষ্ঠী থেকে নিজেদের একেবারে আলাদা মনে করে তখন জাতীয় জনসমাজ তৈরি হয়। পরে জাতীয় জনসমাজের মধ্যে সুগভীর রাজনৈতিক চেতনার জন্ম হলে জাতীয় জনসমাজ জাতিতে পরিণত হয়। একটি জাতি হিসেবে ভারতকে একটি জাতি বলা যায় কিনা এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে সহমত দেখা যায় না, বরং এ বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য উপস্থাপিত হতে দেখা যায়। ভারতীয় জনগণের মধ্যে নানা বিষয়ে অনৈক্য বা বৈচিত্র্যকে জাতিত্ব অর্জনের পক্ষে অসুবিধাজনক বলে উল্লেখ করা হয়। সমজাতীয় ভাষা ও পৃষ্ঠ সংখ্যা 61। সমজাতীয় ভাষা ও সংস্কৃতি কোনোটাই ভারতে নেই, বরং ভারত একটি বহু ভাষাভাষী ও মিশ্র সংস্কৃতির দেশ। এ বিষয়ে অবশ্য ভিন্ন মত রয়েছে। বলা হয় জাতি গঠনের ক্ষেত্রে ভাষা বা সংস্কৃতিগত বৈচিত্র্য বাধা হতে পারে না। জাতি গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঐতিহাসিক উপাদান ও রাজনৈতিক ঐক্যবোধ। একই ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী ঐক্যবদ্ধ জনসমষ্টি রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হলে তা জাতিতে পরিণত হয়। এই মানদণ্ডে বিচার করলে ভারতকে নিঃসন্দেহে জাতি হিসেবে গণ্য করা যায়। সুপ্রাচীন কাল থেকে ভারতের ইতিহাস পর্যালোচনা করলে বিবিধের মধ্যে ঐক্যের মূল সূত্রের সন্ধান পাওয়া যায়। ব্রিটিশ শাসনাধীন ভারতে শক্তিশালী জাতীয় চেতনার উন্মেষ ঘটে। স্বাধীন ভারতের সংবিধান ও বিভিন্ন সাংবিধানিক ব্যবস্থার মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সচেতন প্রয়াস লক্ষ্য করা যায়। ভারতের নানা বিষয়ে যে ব্যাপক বৈচিত্র্য রয়েছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু একই সঙ্গে ঐক্যের যে সুরটি ধ্বনিত হচ্ছে তাও কম গুরুত্বপূর্ণ নয়। কানাডা, সুইজারল্যান্ড কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নানা ভাষা, ধর্ম, সংস্কৃতি সম্পন্ন দেশ যদি জাতি হিসেবে গণ্য হতে পারে তাহলে ভারত সেক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে না। সুতরাং ভারতকে একটি জাতি হিসেবে গণ্য করাই সমীচীন। প্রশ্ন সংখ্যা 12, আন্তর্জাতিকতা কাকে বলে? জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পার্থক্য দেখাও। বরাদ্দ নম্বর 4+4। আন্তর্জাতিকতার ধারণা। আন্তর্জাতিকতার সুনির্দিষ্ট সংজ্ঞা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। বস্তুতপক্ষে আন্তর্জাতিকতা হলো এক বিশেষ মানসিক অনুভূতি। আন্তর্জাতিকতা এক মহান আদর্শে অনুপ্রাণিত। আন্তর্জাতিকতা বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব শান্তির আদর্শে বিশ্বাস করে। রাষ্ট্রবিজ্ঞানী গোল্ডস্মিথের মতে আন্তর্জাতিকতা অনুভূতি মানুষকে শুধুমাত্র নিজের জাতীয় রাষ্ট্রের সদস্য হিসেবেই ভাবতে শেখায় না, একজন বিশ্ব নাগরিক রূপেও ভাবতে শেখায়। আন্তর্জাতিকতা বিভিন্ন জাতির মধ্যকার স্বাতন্ত্র্যবোধে অটুট রেখেই অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহযোগিতার বন্ধনকে দৃঢ় করে স্বাধীনতার, সাম্য ও সৌভ্রাতৃত্বের ভিত্তিতে এক বিশ্ব জনসমাজ গড়ে তুলতে চায়। জাতীয় রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতার ফলে বিশ্বে যে গভীর একাত্ম বোধ দেখা দেয় তা আন্তর্জাতিকতার পথকে প্রশস্ত করে। আধুনিক বিশ্ব পরিস্থিতিতে ক্ষুদ্র বৃহৎ কোনো রাষ্ট্রের পক্ষেই আত্মকেন্দ্রিকভাবে বিচ্ছিন্ন হয়ে টিকে থাকা সম্ভব নয়। তাই আন্তর্জাতিকতা আজ এক তাৎপর্যপূর্ণ ধারণা। বিগত শতাব্দীতে পরপর দুটি বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার পরে বর্তমানে পারমাণবিক যুদ্ধের আশঙ্কার প্রেক্ষিতে আন্তর্জাতিকতা চিন্তা অত্যন্ত প্রাসঙ্গিক। প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ স্থাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিকতা আদর্শ সর্বপ্রথম সাংগঠনিক চেহারা নেয়। বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আন্তর্জাতিকতার আদর্শকে বাস্তবে রূপায়ণে কাজ করে চলেছে। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পার্থক্য। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ দুটি সম্পূর্ণ ভিন্ন ধারণা। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। মৌলিক পার্থক্যগুলো হচ্ছে পার্থক্যের বিষয়,
জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ। পার্থক্যের বিষয় 1, উৎপত্তি। বহুকাল আগে মধ্যযুগে ইউরোপে নবজাগরণ ও সংস্কার আন্দোলনের ফলে জাতীয়তাবাদের উৎপত্তি ঘটে। পরে 1789 সালে ফরাসি বিপ্লবের সময় জাতীয়তাবাদের ধারণা পূর্ণতা লাভ করে। আন্তর্জাতিকতাবাদের উৎপত্তি অপেক্ষাকৃত আধুনিক কালের ঘটনা। মূলত 1939 সালে সংগঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহ পরিণতির পর থেকে আন্তর্জাতিকতাবাদের জন্ম হয়। 2, সংজ্ঞা। কোন জনসমাজের মধ্যে বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি নানা বিষয়ে যখন গভীর একাত্মবোধের সৃষ্টি হয় তখন জন্ম নেয় জাতীয়তাবোধ। এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হলে জাতীয়তাবাদ সৃষ্টি হয়। আন্তর্জাতিকতাবাদ হলো এমন এক বিশেষ মানসিক অনুভূতি যা এক বিশ্ব ও এক রাষ্ট্র গঠনে বিশ্বাসী। 3, আদর্শ। জাতীয়তাবাদ জাতীয় রাষ্ট্র গঠনের আদর্শকে সামনে রেখে কাজ করে। আন্তর্জাতিকতাবাদ বিশ্ব রাষ্ট্র গঠনের মাধ্যমে এক বিশ্ব সমাজ গড়ে তুলতে চায়। 4, ভিত্তি। জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো স্বদেশপ্রীতি, আন্তর্জাতিকতাবাদের মূল ভিত্তি হলো বিশ্বপ্রীতি। পৃষ্ঠ সংখ্যা 62। পার্থক্যের বিষয় 5, ধারণা। জাতীয়তাবাদ নিজের জাতি সম্পর্কে এক শ্রেষ্ঠত্বের ধারণা প্রচার করে জাতিগত স্বাতন্ত্র্য গড়ে তোলে। আন্তর্জাতিকতাবাদ জাতিগত স্বাতন্ত্র্যের অবসান ঘটিয়ে বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ প্রচার করে বিশ্ব সমাজ ও বিশ্ব মানব সভ্যতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে। প্রশ্ন সংখ্যা 13। আন্তর্জাতিকতার গুরুত্ব বিশ্লেষণ করো। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ কি পরস্পর বিরোধী? বরাদ্দ নম্বর 4+4। আন্তর্জাতিকতার গুরুত্ব। আন্তর্জাতিকতা হলো এক মহান আদর্শ, বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব শান্তির আদর্শের ধারক ও বাহক। আন্তর্জাতিকতার গুরুত্ব নানান দিক থেকে অনুধাবন করা যায়, যেমন 1, বিশ্ব শান্তি ও মানব সভ্যতার সংরক্ষক। আন্তর্জাতিকতার আদর্শ আমরা যুদ্ধহীন পৃথিবীর স্বপ্ন দেখায়, মানব সভ্যতাকে রক্ষা করে সমৃদ্ধির পথে চালিত করে। অধ্যাপক হ্যারল্ড লাস্কি যথার্থই মন্তব্য করেন যে আন্তর্জাতিকতার আদর্শে আমাদের বাঁচতে হবে, নয়তো ধ্বংস অবশ্যম্ভাবী। বার্ট্রান্ড রাসেলের মতে হয় মানুষ যুদ্ধকে নিশ্চিহ্ন করবে, নতুবা যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে। 2, বিশ্ব সমৃদ্ধির সহায়ক। আন্তর্জাতিকতার আদর্শ গ্রহণ করা হলে পৃথিবীতে যুদ্ধের কোনো প্রয়োজন থাকবে না। যুদ্ধের প্রয়োজন ফুরিয়ে গেলে সামরিক ব্যয়, অস্ত্রশস্ত্র নির্মাণ, বিশাল সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ কোনো কিছুই দরকার হবে না। এর ফলে যে পরিমাণ অর্থের সাশ্রয় হবে তাতে সমগ্র বিশ্ববাসী সুখে সমৃদ্ধিতে বসবাস করতে পারবে। 3, পারস্পরিক সহযোগিতার প্রসারক। বিশ্বে কোনো রাষ্ট্র আজার বিচ্ছিন্নভাবে টিকে থাকতে পারে না। একবিংশ শতাব্দীর বিশ্বের সর্বত্রভাবে এক পারস্পরিক নির্ভরশীল বিশ্ব। মুক্ত বাণিজ্য নীতি, অবাধ পণ্য চলাচল, আর্থিক সংস্কার, সাংস্কৃতিক বিনিময়, বিশ্বায়ন ইত্যাদির কারণে রাষ্ট্রগুলি একে অন্যের উপর নির্ভরশীল। একমাত্র আন্তর্জাতিকতার পথে বর্তমান বিশ্ব ব্যবস্থা উন্নততর পর্যায়ে উপনীত হতে পারে। 4, জ্ঞান বিজ্ঞানের উন্নতির সহায়ক। আন্তর্জাতিকতার আদর্শ রূপায়িত হলে পৃথিবীর নানা প্রান্তের সঙ্গে যে ঘনিষ্ঠ সংযোগ গড়ে উঠবে তার ফলে জ্ঞান বিজ্ঞানে অভাবনীয় উন্নতির পথ প্রশস্ত হবে। 5, উপনিবেশবাদ এবং নয়া উপনিবেশবাদের গতিরোধকারী। আন্তর্জাতিকতার আদর্শ গৃহীত হলে উপনিবেশবাদ ও নয়া উপনিবেশবাদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হতে পারে। আন্তর্জাতিকতার আদর্শে নতুন বিশ্বরাষ্ট্র গঠিত হলে ছোট বড় সমস্ত জাতিরাষ্ট্র সমমর্যাদার অধিকারী হতে পারে। উপসংহার: আন্তর্জাতিকতার কোনো বিকল্প নেই। বস্তুতপক্ষে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা পৃথিবীর বুকে যত বেশি ঘনিয়ে আসবে, মানুষের মনে তত বেশি করে আন্তর্জাতিকতার আকাঙ্ক্ষা তীব্র হয়ে দেখা দেবে। তাই সংকীর্ণ স্বার্থের আঘাতে জর্জরিত পৃথিবীতে আন্তর্জাতিকতাবাদ আজ অনেক বেশি প্রাসঙ্গিক। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক নির্ণয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা একমত হতে পারেননি। অধ্যাপক হ্যারল্ড লাস্কি, গার্নার, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ মনে করেন জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপন্থী। তাঁর জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদকে পরস্পর বিরোধী মনে করেছেন। অন্যদিকে মার্কসিনি, জিমান, বার্ট্রান্ড রাসেল প্রমুখ সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছেন। তার মতে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ পরস্পর বিরোধী নয়, বরং সহায়ক। 1, ধারণাগত স্বাতন্ত্র্য। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় যে এই দুটি ধারণাই হলো মানসিক অনুভূতি বা ভাবগত ধারণা বিশেষ। এটি জনসমাজের মধ্যে বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য প্রভৃতি নানা কারণে গভীর একাত্মবোধের প্রতিষ্ঠা ঘটলে জাতীয়তাবোধের জন্ম হয়। এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম মিলিত হয়ে জাতীয়তাবাদের সৃষ্টি করে। অন্যদিকে বিভিন্ন জাতি স্বাতন্ত্র্যবোধকে বিসর্জন না দিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহযোগিতার বন্ধনকে সুদৃঢ় করার মাধ্যমে স্বাধীনতার, সাম্য ও সৌভ্রাতৃত্বের ভিত্তিতে এক বিশ্ব সমাজ গড়ে তোলাই আন্তর্জাতিকতাবাদের মুখ্য উদ্দেশ্য। 2,
উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের শুরু। উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ মানবতা ও আন্তর্জাতিকতাবাদের বিরোধী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, ইতালি ও জাপানের বিধ্বংসী ভূমিকা উগ্র জাতীয়তাবাদের এক জ্বলন্ত দৃষ্টান্ত। সংকীর্ণ জাত্যাভিমান অর্থাৎ নিজের জাতি অন্য সব জাতির থেকে শ্রেষ্ঠ, এই ধারণা ও অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব বিকৃত জাতীয়তাবাদের জন্ম দেয়। এই বিকৃত জাতীয়তাবাদকে দমন করতেই আন্তর্জাতিকতাবাদের সূত্র হয়। 3. আদর্শ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের পৃষ্ঠপোষক। আদর্শ জাতীয়তাবাদ বিকৃত জাতীয়তাবাদের পৃষ্ঠ সংখ্যা 63। আদর্শ জাতীয়তাবাদ বিকৃত জাতীয়তাবাদের সম্পূর্ণ বিপরীত ধারণা। আদর্শ জাতীয়তাবাদ নিজের জাতিকে ভালোবাসতে শেখায়, সঙ্গে সঙ্গে অন্য জাতিকে ভালোবাসার জন্য প্রেরণাও যোগায়। আদর্শ জাতীয়তাবাদ নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও এই বক্তব্য প্রচার করে, বিশ্ব সভ্যতা প্রগতিকে বাস্তবায়িত করেছে। তাই আদর্শ জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের একটি সুসম্পর্ক রয়েছে। উপসংহার: জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ পরস্পর বিরোধী নয়, বরং এরা একে অপরের পরিপূরক। আদর্শ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের উত্তরণের অন্যতম সোপান। আদর্শ জাতীয়তাবাদকে বাদ দিয়ে আন্তর্জাতিকতার পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানী জিময়ন বলেছেন, জাতীয়তাবাদের পথে আন্তর্জাতিকতায় যাওয়া যায়। প্রশ্ন সংখ্যা 14। জাতিগত বিন্যাসে রাষ্ট্র কত রকমের হয়? জাতি রাষ্ট্র কাকে বলে? বরাদ্দ নম্বর 2+6। জাতিগত বিন্যাসে রাষ্ট্র। জাতিগত বিন্যাসে রাষ্ট্র দু রকমের, এক একজাতিক রাষ্ট্র যেমন পাকিস্তান, 2 বহুজাতিক রাষ্ট্র যেমন ভারত। জাতিরাষ্ট্রের ধারণা উদ্ভব: ফরাসি বিপ্লবের সময় জাতিরাষ্ট্রের ধারণার উদ্ভব ঘটে। তার আগে মধ্যযুগে রাষ্ট্র ছিল বিভিন্ন জাতির সংমিশ্রণ। সেই সব রাষ্ট্রে জনগণের মধ্যে কোনো মৌলিক ঐক্যবোধ কাজ করত না। একই রাষ্ট্রের মধ্যে বসবাসকারী মানুষের বিভিন্ন জাতিসত্তা থাকায় তারা নিজেদের পৃথক বলে মনে করত। মার্ক্সীয় পণ্ডিতদের মতে ধনতন্ত্র যখন প্রথম গড়ে উঠতে শুরু করে তখন এই ধরনের পরিবেশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই সুসংহত অভ্যন্তরীণ বাজারের প্রয়োজনে ধনতন্ত্রের মদতে জাতিভিত্তিক রাষ্ট্র গঠনের উদ্যোগ দেখা দেয়। রাষ্ট্রবিজ্ঞানী বার্নসের মতে জাতিরাষ্ট্রের ধারণা ফরাসি বিপ্লবে 1789 মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। এর ফলে বিভিন্ন দেশের মানুষের মধ্যে স্বতন্ত্র জাতিসত্তার ধারণার উন্মেষ ঘটে। জাতীয়তাবাদী আন্দোলন ইউরোপ ও আমেরিকার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তার ফলশ্রুতি স্বরূপ স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হয়। পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের পরে এক জাতি এক রাষ্ট্র তত্ত্বের প্রভাবে জাতীয় রাষ্ট্রের মধ্যে ভেদরেখা মুছে যেতে শুরু করে। 2. সাধারণ সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানীরা জাতিরাষ্ট্রের কোন নির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণ করেননি। সাধারণভাবে জাতিরাষ্ট্র বলতে জাতি বা জাতীয় জনসমাজের ভিত্তিতে গঠিত কোনো রাষ্ট্রকে বোঝায়। বার্কারের মতে একটি অঞ্চলে জাতির উপর রাষ্ট্রের ছাপ পড়ার ফলে জাতি, জাতি সমাজ বা সম্প্রদায় এবং রাষ্ট্র জাতিরাষ্ট্রে পরিণত হয়। 3. প্রাসঙ্গিকতা। আধুনিক যুগে জাতিরাষ্ট্রের ধারণা তত প্রাসঙ্গিক নয়, কারণ আধুনিক যুগে একটি রাষ্ট্রের মধ্যে একাধিক জাতির অস্তিত্ব থাকা সম্ভব। পৃথিবীতে এমন বহু রাষ্ট্র রয়েছে যেগুলি বহুজাতি অধ্যুষিত রাজ্য। আবার পড়ছি, পৃথিবীতে এমন বহু রাষ্ট্র রয়েছে যেগুলি বহুজাতি অধ্যুষিত রাষ্ট্র। এসব রাষ্ট্র বিভিন্ন জাতিসত্তার নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে তাদের অন্তর্নিহিত গুণাবলীর বিকাশের সুযোগ রয়েছে। দৃষ্টান্তস্বরূপ ভারতবর্ষের কথা উল্লেখ করা যায়।